গতি হারিয়েছে দেশের প্রায় সব বড় প্রকল্প, সময় মতো কাজ শেষ হওয়া নিয়ে সংশয়। মানব পাচারে প্রভাবশালীদের নাম, মামলা হয়েছে ৬,০০০, নিষ্পত্তির হার ৪%। ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস আজ, ৬ দফা চুক্তির পূর্ণ বাস্তবায়ন চায় আন্দোলনকারীরা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ২১ দেশের সংবাদের সাথে আছে আমি রাজীব জামান। আর দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। করোনা সংক্রমণের প্রভাবে স্থবির বিশ্ব, এমন পরিস্থিতিতে গতি হারিয়েছে দেশের প্রায় সব বড় প্রকল্প। ব্যাহত হয়েছে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় থাকা ৬ প্রকল্পের কাজও। নির্দিষ্ট সময়ে কাজ শেষ হবে কিনা তা নিয়েও সংশয় দেখা দিয়েছে। তবে যত দ্রুত সম্ভব কাজ শেষ করার কথা জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী। আর বিশেষজ্ঞরা বলছেন, প্রকল্প বাস্তবায়ন বিলম্বিত হলে অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়বে। ইবনে নূর শাওনের রিপোর্ট। দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করতে 10টি বড় প্রকল্প হাতে নেয় সরকার। এর মধ্যে সর্বোচ্চ অগ্রাধিকার তালিকায় রয়েছে পদ্মা বহুমুখী সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও মেট্রো রেল সহ 6টি প্রকল্প। বছরের শুরুতে বিশ্বব্যাপী করোনা সংক্রমণ শুরু হলে এসব প্রকল্পে কর্মরত বিদেশিরা চলে যান। বিদেশ থেকে মালামাল ও যন্ত্রপাতি আনাও বন্ধ হয়ে যায়। ফলে নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়ন নিয়ে সংশয় তৈরি হয়। বিদেশি যে সকল এক্সপার্ট বা মালামাল টেকনিক্যাল জিনিসপত্র থাকে, এখন মাঝখানে বন্ধ ছিল, এখন আসা শুরু হয়েছে। সুতরাং আমরা চেষ্টা করব, আমাদের সরকার চেষ্টা করবে এগুলোকে তাড়াতাড়ি শেষ করার জন্য। তবে অবশ্যই এটা পিছিয়ে গেছে, তাই কোনো ডাউট এর সম্বন্ধে করব না। চীনা প্রকৌশলীরা কাজে যোগ না দেয়ায় পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত রেলপথ নির্মাণ আগামী জুনের মধ্যে শেষ হবে কিনা এ নিয়েও সংশয় দেখা দিয়েছে। যত বেশি সময় যাবে বিভিন্ন জিনিসপত্রের দাম বাড়বে, লেবারের খরচ বাড়বে, চলাচলে আপনার ব্যাহত হবে, সেখানে ব্যয় বাড়বে। সুতরাং ব্যয় যে বাড়বে, মোটামুটি আমাদের মনে হয় যে এতে কোনো সন্দেহ নেই। আর জাপানি প্রকৌশলীরা দেশে আসতে না পারায় স্বপ্নের মেট্রো রেল প্রকল্প বাস্তবায়নও বিলম্বিত হতে পারে, পিছিয়ে যেতে পারে দেশের সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজও। শ্রমিক, প্রকৌশলী আর ঠিকাদারদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করা আর বিদেশি পরামর্শকদের ডিজিটাল মাধ্যম ব্যবহার করে কাজে লাগাতে পারলে সংকট কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করছেন এই বিশেষজ্ঞ। স্বাস্থ্যসম্মত বিধিবিধানগুলিকে মানার যেই আয়োজনটা, এটা অবশ্যই করে নিতে হবে। আমরা যেমন ভার্চুয়াল আদালত করে নিয়েছি, একইভাবে কনসালটেন্টরা দেশে না এসেও কিন্তু একটা প্রোটোকল আমরা তৈরি করে নিতে পারি যে কিভাবে পরামর্শটা দেবেন। উন্নয়নকে একটি সামগ্রিক প্রক্রিয়া উল্লেখ করে দ্রুত বাস্তবায়নের দিকে নজর দেওয়ার দাবি তার। কোভিডের একটা হোঁচট, তারপরে হলো গিয়ে প্রত্যেকটা প্রজেক্টেরই কিন্তু একটা জিডিপিতে কন্ট্রিবিউশনের একটা টার্গেট ছিল, সেটা অর্জন হতে বিলম্বিত হবে সঙ্গত কারণে। উন্নয়নের পথে এমন বাধা অনাকাঙ্ক্ষিত হলেও বাস্তবতা মেনে নেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। ইবনে নূর শাওন, ২১ টেলিভিশন, ঢাকা। মানব পাচারের সাথে জড়িত নানা প্রভাবশালী চক্র। এরই মধ্যে পাচারের অভিযোগে কুয়েতে গ্রেফতার হয়েছেন সাংসদ শহীদ ইসলাম পাপলু। দেশের বেশ কিছু জনশক্তি রপ্তানি প্রতিষ্ঠান মানব পাচারে জড়িত থাকার অভিযোগে ধারাবাহিক অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ বিষয়ে মামলা হচ্ছে অন্তত ৬,০০০, নিষ্পত্তির হার ৪%। মানব পাচার নিয়ে সাইদুল ইসলামের 2 পর্বের ধারাবাহিকের 2য় পর্ব আছে। লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে হত্যার পর নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। শুরু হয় অভিযান। এরই মধ্যে পাচারে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের স্বতন্ত্র সংসদ সদস্য শহীদুল ইসলাম পাপলুকে গ্রেফতার করেন কুয়েতি পুলিশ। এরপর পাচারে জড়িত সন্দেহে বাংলাদেশি কিছু প্রতিষ্ঠানের কয়েকজনকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্প্রতি ৫ শতাধিক লোক পাচারের প্রস্তুতির সময় একটি এজেন্সিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান চালায় র্যাব।
ভিসা ছাড়া শত শত মানুষের কাছ থেকে কয়েকশো কোটি টাকা নেয়ার তথ্য উঠে আসে এই অভিযানে। অভিযানে এটা পেয়েছি যে সম্পূর্ণ যে বৈদেশিক কর্মসংস্থান অভিবাসী আইন যেটা 2013 আছে, সে আইনের কিন্তু প্রত্যেকটা ধারা তারা লঙ্ঘন করে কিন্তু তারা কাতারে প্রায় 400-500 লোক পাঠিয়েছে। এ অভিযানে আটক করা হয় এক লিবিয়ান দালালকে। এর আগেও এই লিবিয়ান নাগরিক আটক হয়েছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে। এই সামির একজন লিবিয়ান নাগরিক, যিনি কিন্তু 2015 সালেও যে এই একই মিশন নিয়ে কিন্তু বাংলাদেশে এসেছিলেন। পাচারের শিকার এই ব্যক্তিদের সঠিক তথ্য না থাকায় তদন্ত কার্যক্রম কঠিন, আর অভিযোগ না থাকায় আইনি ব্যবস্থা নেওয়াও যথাযথ হয় না, জানান র্যাব কর্মকর্তা। যে তথ্যগুলো নিয়ে আমরা আইনগত ব্যবস্থা নিব, গ্রাম্য দালাল বলি আর এজেন্সিগুলোর ক্ষেত্রে বলি, কিছু কিছু ক্ষেত্রে আমরা এটা কম পাই এবং আমরা যথেষ্ট পরিমাণ নিশ্চয়তা দেওয়ার পরও তারা আমাদেরকে হয়তো অনেক সময় হেল্প করতে চায় না, যে হেল্প করে আমার এখন কী হবে, আমার যা হারানোতে হারিয়ে ফেলছি। গত 8 বছরে পাচার সংশ্লিষ্ট মামলা হয়েছে অন্তত 6000। এ পর্যন্ত নিষ্পত্তি হয়েছে 250টি। অনেক ক্ষেত্রেই চার্জশিট তৈরি করা যায় না, জামিন পেয়ে যান অভিযুক্তরা। যখনই কোনো দেশে কোনো একটা ঘটনা আমরা শুনতে পাই, সাথে সাথে আমরা ফরেন মিনিস্ট্রিতে ওই ডেস্কের সাথে যোগাযোগ করি। অন্য যে সমস্ত সরকারি সংস্থা আছে তারাও অত্যন্ত সক্রিয়। আমরা মনে হয় যে এটাকে নিশ্চিহ্ন করতে না পারলেও যেন নিয়ন্ত্রণ করতে পারি। গত এক যুগে মানব পাচারের মামলায় গ্রেপ্তার হয়েছে প্রায় 10,000, সাজা হয়েছে মাত্র 100 খানেকের। এমন অপরাধ বন্ধে দরকার আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। দিনাজপুরের ফুলবাড়ি ট্র্যাজেডি দিবস আজ। 2006 সালের 26শে আগস্ট উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি প্রকল্প বাতিল সহ 3 দফা দাবিতে বিক্ষোভকারীদের উপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে 3 জন নিহত হয়, আহত হয় 2 শতাধিক। আন্দোলনের মুখে তখনকার বিএনপি সরকার 6 দফা চুক্তি করে, তবে তা আজও পুরোপুরি বাস্তবায়ন হয়নি। দিনাজপুর প্রতিনিধি চিত্ত ঘোষের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম। উন্মুক্ত পদ্ধতিতে কয়লাখনি প্রকল্প বাতিল এবং বিদেশি কোম্পানি এশিয়া এনার্জিকে প্রত্যাহারের দাবিতে ফুলবাড়ির ঢাকা মোড়ে সমবেত হয় কয়েক হাজার মানুষ। বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল নিমতলা মোড়ের দিকে এগোতে থাকলে নির্বিচার গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। নিহত হন আলামিন, সালিকিন ও তরিকুল। দিনটি ভুলতে পারেন না সেদিনের আন্দোলনকারীরা। ফুলবাড়ি রক্ষা আন্দোলনে এখনো সোচ্চার তারা। ফুলবাড়ি কয়লা খনি চাই না, এই আন্দোলন করতে গিয়ে আজকে আমি পঙ্গুত্ব বরণ করেছি, এতে আমার কোনো দুঃখ নেই। বর্তমান সময়ের মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই যে ফুলবাড়ির 6 দফা চুক্তি বাস্তবায়ন করবেন। এশিয়া এনার্জির নানা অপতৎপরতা লক্ষ্য করছি। আমরা দেখছি যে ফুলবাড়ির আন্দোলনের শক্তির সাথে শক্তির উপর তারা মিথ্যা মামলা দিয়েছে এবং ফুলবাড়ির শুধু নয়, বড় পুকুরিয়া ফুলবাড়িতে উন্মুক্ত কয়লা খনির তৎপরতা অব্যাহত আছে। বসত ভিটা রক্ষার জন্যই এই বলিদান। ফুলবাড়িতে যদি কোনো চক্রান্ত করা হয়, ফুলবাড়ির মানুষ প্রয়োজন হলে আবার জীবন দিয়ে ফুলবাড়িকে রক্ষা করবে। সরকারের সাথে করা 6 দফা চুক্তির পূর্ণ বাস্তবায়নও চায় আন্দোলনকারীরা। সমর ইসলাম, 21 টেলিভিশন। বৈরী আবহাওয়ার কারণে ভোলা লক্ষ্মীপুরে ভোলা ঢাকা রুটে লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ রয়েছে। অতি জোরে জেলার অন্তত 40টি গ্রাম প্লাবিত হয়েছে। নিম্নচাপের প্রভাবে সকাল থেকে জেলায় ঝড় বৃষ্টি হচ্ছে। ঝোড়ো বাতাসে ঢেউয়ের আঘাতে ডুবে গেছে ইলিশা লঞ্চ ঘাটের পন্টন, ফলে বন্ধ হয়ে যায় লঞ্চ ও ফেরি চলাচল। উত্তাল হয়ে ওঠা মেঘনার অতি জোয়ারে ফের আঘাত হেনেছে জেলা শহররক্ষা বাঁধ। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নেতৃত্বে শতাধিক শ্রমিক মঙ্গলবার রাত থেকেই বাঁধ রক্ষায় কাজ করছেন। পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক আব্দুল হান্নান জানান, বালি ভর্তি জিও টেক্সটাইল টিউব ডাম্পিং করে পানি প্রবেশ বন্ধ করার চেষ্টা চলছে। সিরাজগঞ্জের ভেড়াখোলা বাঁধ। একদিকে যমুনা ও বড়াল নদীর মিলনস্থল, স্বচ্ছ জলরাশি আর নির্মল বাতাস পর্যটকদের শরীর ও মন প্রফুল্ল করে তোলে। আর অন্যদিকে নদীতে শত শত নৌকায় ঘুরছেন বেড়াতে আসা মানুষ। এলাকায় দিনে দিনে ভিড় বাড়ছে ভ্রমণ পিপাসুদের। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জা রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। ফসলি জমি রক্ষা ও বন্যা প্রতিরোধে গেল বছর নির্মাণ করা হয় 21 কিলোমিটার দীর্ঘ ভেড়াখোলা বাঁধ। 40 ফুট চড়া এ বাঁধটি আর নদী মিলেমিশে এখন বিনোদনের অন্যতম কেন্দ্র।
প্রতিদিনই আসছেন ভ্রমণ পিপাসুরা। বাচ্চা হওয়ার পরে এই অঞ্চলের লোক, এই এলাকার লোক অনেক উপকৃত হয়েছে। খুবই মনোমুগ্ধকর একটা জায়গা। আমরা ভাবতেই পারি নাই যে এরকম একটা সুন্দর পরিবেশ আমরা এখানে দেখতে পাবো। নির্মল পরিবেশে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের এই স্থানটিকে পর্যটন কেন্দ্র করার দাবি তাদের। এখানে এসে তো আমাদের অনেক ভালো লাগতেছে আর পিকনিক স্পট করে দেয় কিংবা পর্যটন করে দেয়, তাহলে খুবই ভালো হবে আর অনেক ভালো লাগতেছে এখানে আসার পরে। এখানে অনেক জায়গা থেকে অনেক লোকজন ঘুরতে এসছে এবং প্রত্যেকের অভিব্যক্তি দেখে আমার মনে হয়েছে তারা সবাই আমার মতো স্বতঃস্ফূর্ত এবং আনন্দিত। বাঁধ দেখে আসলে আমরা সবাই আনন্দিত এবং উৎফুল্লিত। বাঁধের উপরে রাস্তা থাকায় পর্যটকের যাতায়াত সহজ হয়েছে। ভেড়াখোলা বাঁধটি বিনোদনে নতুন মাত্রা যোগ করেছে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এবার সারা দেশের নানা খবর জানিয়ে দিচ্ছে এক নজরে, দেখুন ডেস্ক রিপোর্ট। লালমনিরহাটে বন্যা দুর্গত এলাকায় পানিবাহিত নানা রোগের চিকিৎসা সেবা দিচ্ছে রেড ক্রিসেন্ট সোসাইটি। হিলিতে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ। জলাবদ্ধতা নিরসনের দাবিতে মেহেরপুরের গাংনীতে কৃষকদের মানববন্ধন। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে মাদক পাচার বন্ধের দাবিতে মানববন্ধন। কুষ্টিয়ার ক্রীড়া সংগঠক ও আইনজীবী অনুপ কুমার নন্দীকে জড়িয়ে ফেসবুকে মানহানিকর তথ্য প্রকাশের প্রতিবাদে ক্রীড়ানুরাগীদের মানববন্ধন। সিরাজগঞ্জে এসডিজি অর্জনে জেলা নেটওয়ার্ক ষান্মাসিক সভা। কুষ্টিয়ায় করোনা আক্রান্ত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শিশু খাদ্য বিতরণ। সচেতনতার লক্ষ্যে ঝিনাইদহে করোনা স্কোয়াডের উদ্যোগে শহরের পায়রা চত্বরে করোনাট্য পরিবেশন। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছে 21 দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছে আরও একবার। গতি হারিয়েছে দেশের প্রায় সব বড় প্রকল্প, সময় মতো কাজ শেষ হওয়া নিয়ে সংশয়। মানব পাচারে প্রভাবশালীদের নাম, মামলা হয়েছে 6000, নিষ্পত্তির হার 4%। ফুলবাড়ির ট্র্যাজেডি দিবস আজ, 6 দফা চুক্তির পূর্ণ বাস্তবায়ন চায় আন্দোলনকারীরা। শেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বর, ভিজিট করুন 21-tv.com এর ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সঙ্গে থাকুন। আর দর্শক, এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি সরাসরি প্রধানমন্ত্রী অনুষ্ঠানের স্থলে।